হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে। মানা ইউটিউবারের চ্যানেলের তরফ থেকে, আমার স্যান্ডির তরফ থেকে, আমার পরিবারের সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা যে যা মনস্কামনা চাইছো সবার যেন 2025-এ তার মনস্কামনা ইচ্ছা পূরণ হয়। তোমরা যে যা রেজলিউশন নিচ্ছ সেটা যেন ফুলফিল করতে পারো সারা বছরে। 2025 যেন তোমাদের জীবনে অনেক আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা নিয়ে আসে, আর সেই সব কিছু যেন তোমাদের জীবনে পূরণ হয়। তোমরা সকলে দেখতেই পাচ্ছ যে আমাদের ফ্ল্যাটের সামনে, মানে ফ্ল্যাটের সামনে বলো, রাস্তার সামনে বলো, আর সব ফ্ল্যাটের ওই যে কাকিমা, ওটা একটা বোন, ওরা সবাই মিলে লেখালেখি করছে। আর এই যে যেহেতু 12টা বাজে, অমনি এক্ষুনি বাজি ফাটানো নিউ ইয়ার সেলিব্রেশন বলে কথা। তো সেলিব্রেশনটা তো এরকম ভাবেই করা উচিত না, পুরনোটাকে ভুলে আবার নতুনকে স্বাগত করার সময় হচ্ছে এখন। দেখো কি সুন্দর লাগছে, মানে কোনো বছর এটা দেখার সুযোগ হয়ে ওঠে না, এবছর এটা দেখতে পাচ্ছি যেহেতু আমরা শিফট করে গেছি। কি দারুণ লাগছে, অসাধারণ লাগছে। আর আমি ভয়েস ওভার দিচ্ছি তার কারণ হচ্ছে, কি দারুণ সেলটা পাঠালো দেখো। ভয়েস ওভার দিচ্ছি তার কারণটা হচ্ছে চারিদিকে পিকনিক হচ্ছে, গান বাজনা হচ্ছে, জানোই যে কপিরাইট চলে আসবে, তো তার জন্য আর তোমাদের অ্যাকচুয়াল সাউন্ডটা দিতে পারলাম না, আমি ভয়েস ওভারই দিচ্ছি। জাস্ট দেখো কি দারুণ লাগছে, উফ এত সুন্দর লাগছে। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি দেখবো দেখবো করে। স্যান্ডি বলছে 12টা বাজবে আর দেখবি সবাই বাজি ফাটাতে শুরু করবে। ইভেন অনেকে তো দেখছি 12টার আগে বাজি ফাটানো শুরু করে দিয়েছে। আর রাস্তায় সব জায়গায় দেখছি আজকে কি সুন্দর করে সাজিয়েছে, সবাই সেলিব্রেট করছে, পিকনিক করছে। দারুণ লাগছিল সারা রাস্তাটা। আমরা যেমন দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, এই সমস্ত পুজোগুলোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকি, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো এই সমস্তগুলো চলে গেলে বোধহয় আমরা অপেক্ষা করে থাকি এই নিউ ইয়ারেরই, নিউ ইয়ার সেলিব্রেশনে। 25th তো আমরা ওয়েট করে থাকি, তার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আমাদের নতুন বছরকে ওয়েলকাম করার একদম আয়োজন। মানে জোর কদমে আয়োজনই বলতে পারো, চলতে থাকে সবার মধ্যে। কে কোথায় ঘুরতে যাবে, ম্যাক্সিমাম জায়গায় পিকনিকই হয়। তো আমাদেরও প্ল্যান আছে কালকে যাওয়ার টুকটাক। তো পিকনিক তো আমাদের হচ্ছে না, ঘুরতেই যাব। আর ঘুরতে যাওয়া মানেই তো জানো কলকাতার দিকেই আমরা ঘুরতে যাব। তো দেখা যাক কোথায় ঘুরতে যাই, এখনো পর্যন্ত কিছু ঠিকঠাক করে উঠতে পারিনি, জাস্ট একটা আলোচনা করেছি স্যান্ডির সঙ্গে। তো চলো এবার না কেক কাটবো, ভাবি কেক তাহলে পাঠিয়েছে। নতুন বছর আমাদের শুরু হচ্ছে কেক দিয়ে। তো আজ যেহেতু হ্যাপি নিউ ইয়ার, তো তার জন্য আমরা রাত 12টার সময় আমরা যে কেক কেটে সেটা পালন করব। তো কেকটা কীরকম হয়েছে তোমরা জানিও আমাদের। আর মেন কথা হচ্ছে 2025 যাতে সবার ভালো কাটে সেটা ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা। আর হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাইকে, যা যা মনের যা যা ইচ্ছা আছে তাহলে সবার মনের ইচ্ছা পূরণ হোক, এবং সবাই সবার সাথে থেকো, সুস্থ থেকো, সবল থেকো। টাটা। নতুন বছর সবার ভালো কাটুক। জায়গায় দিচ্ছে বস না। হ্যাপি নিউ ইয়ার। কিরম কাটবে? এই তেরামি কাট। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। দাঁড়া দাঁড়া কি? দাঁড়া। দাঁড়া কি? কোনো দাঁড়াদাঁড়ি নেই। তোমরা খাবে, চলে এসো। এই যে তোমার জন্য রাখলাম। এবার বল কেকটা কেমন খেতে? কেকটা খুব ভালো খেতে। ভাবি পাঠিয়েছে, এবার কেকটা আমরা এনজয় করি। হ্যাঁ। 25th তো আমার স্যান্টা বুড়ো স্যান্টা সাজতে পারেনি, 1 জানুয়ারিতে স্যান্টা সাজিয়েছি। তো দেখো 3 জনে মিলে সেজে গুজে বসে আছে, আর এখন খাচ্ছে হচ্ছে রসমালাই। আর ছোট দুটোর কিন্তু সান্টা ক্লজের জামা ছিল, তবুও মায়ের থেকে এবছর সান্টা ক্লজের জামা নিয়েছে। ওই যে দেখো দুজনে পরে বসে আছে। আর বড় সোনার তো আগের বছরই কিনেছিলাম। আর যেহেতু আজকে বছরের প্রথম দিন, তাই সব ঠাকুরদের ইচ্ছা হলো যে একটু সুন্দর করে রজনীগন্ধার মালা দিই। আর মালাগুলোয় না খুব সুন্দর গন্ধ। শীতকালে যদিও রজনীগন্ধার মালাটা খুব ভালোই লাগে,
তো এই দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং। তো কালকে রাত্রেবেলা, সকালবেলা নয়, কালকে রাত্রেবেলা সেলিব্রেশন তো তোমরা সবাই দেখলে, আমাদের পাড়ার ফ্ল্যাটে সমস্ত কিছু সেলিব্রেশন হলো। আর আজকে 1 জানুয়ারি সেলিব্রেট করতে আমি আর স্যান্ডি দুজনে মিলে যাচ্ছি হচ্ছে একটা জায়গায়। কোথায় সেটার টাইটেলটা তো দেখেই বুঝে গেছো। তো আমরা আজকে যাচ্ছি ক্যাথিড্রাল চার্চ, সেই ভেবেই তো বেরোচ্ছি এখনো অবধি। তো তোমরা যে যে যাওনি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, আর যারা যারা গেছো তারাও দেখবে। ভিডিও দেখতে অসুবিধা কিছু, তাই না? তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। 2025 তোমাদের খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। তোমরা যে যা উইশ করেছো সেই সব উইশগুলো যেন তোমাদের ফুলফিল হয়। তো এবার আমরা রেডি হয়ে বেরোবো। স্যান্ডি চুপ করে আছে কেন আমি বুঝতে পারছি না। বাইরে বেরিয়ে কথা বলি, যেখানে সেখানে কথা বলা যাবে না। তো চলো তাহলে এবার বেরোনো যাক। আমরা এখান থেকে যাব হচ্ছে বালিখাল, বালিখাল থেকে যাব হচ্ছে দক্ষিণেশ্বর, মেট্রো করে আমরা যাব ময়দান। চলো বেরোনো যাক। দক্ষিণেশ্বরের কল্পতরু উৎসবের জন্য চরম ভিড়, বাচ্চাদের আর বয়স্কদের হাত ধরে থাকে, ওই জন্য আমিও হাত ধরে আছি। বয়স্ক, আমি ওর হাত ধরেছিলাম দেখে সামনে। রাস্তাটায় গেলে ভিক্টোরিয়া। প্ল্যানেটোরিয়ামেও খুব ভিড়। আমাকে ওইটা দিয়ে এন্ট্রি করতে হবে, তাহলে আমি এদিকে যাচ্ছি না কোথায়। এত দূরে কেন আজকে পড়ে এদিকে সব ভুলিয়ে দিলাম।
আমরা এখন চলে এসেছি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের এন্ট্রির জায়গায়। তো খুব ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ চার্চে। 1 জানুয়ারি যে মানুষ বাড়িতে থাকে না সেটা রাস্তায় বেরোলেই বোঝা যায়। আর এই চার্চে আসার প্ল্যানটা কিন্তু সম্পূর্ণ আমার। এই যে এবার দেখে নাও চার্চ কখন ওপেন থাকে, 10টা থেকে সন্ধেবেলা 6টা পর্যন্ত। তাহলে চলো এবার চার্চে এন্ট্রি নেওয়া যাক। আর এন্ট্রির জন্য এখানে লাইন দিয়েছি হচ্ছে টিকিট কাটবো। যেহেতু চার্চের ভিতরে যাব তো টিকিট তো কাটতেই হবে, মিনিমাম কিছু টিকিট প্রাইস আছে। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, খুব ভিড়, মানে মেনটেন করতেও প্রবলেম করছে সবার জানি। তো সবাই কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু লাইনে সুষ্ঠুভাবে যাচ্ছে একদম। এই যে দেখো ওনার ওখান থেকে সবাই টিকিট কাটছে। আর সবাই বেশ দেখছি 3জন 4জন করে করে ঘুরতে গেছে। এবার আমিও টিকিট কাটতে টাকা দিয়ে দিলাম। এই যে আমাকে বললো 2টো, আমি বললাম যে হ্যাঁ 2টো, যেহেতু 2জনে আছি তো 2জনকে দেখেই বুঝে গেছে যে 2টো টিকিট লাগবে। এই দেখো চার্চটা কি সুন্দর লাগছে। আমার এটা নিয়ে সেকেন্ড টাইম আসা চার্চে। ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন ভিডিওর কোনো প্রশ্নই ছিল না। আর এই যে চার্চে ঢোকার টিকিট, যেটা 10 টাকা করে, একদমই বেশি নয়। স্যান্ডির আর আমার 10 টাকা করে টিকিট কেটে নিলাম। চার্চটা অসাধারণ লাগছে, অসাধারণ। আর হ্যাঁ, যেটা বলছিলাম, একদম ছোটোবেলায় এসেছিলাম আমার এক বান্ধবীর সঙ্গে, মানে ওই বান্ধবীর বাবা আর কি পড়াতেন। তো ওই স্যার বা জেঠু যাই বলো না কেন, আমি তো জেঠুই বলতাম। তো তখন আর কি ওই ব্যাচের স্টুডেন্টদের নিয়ে এসেছিলো। তো সেই সময় আমারও আসার সৌভাগ্য হয়ে গিয়েছিল। আর অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়ামে। তো প্ল্যানেটোরিয়ামের তো টাইমিং আছে শো দেখানোর। তো যেহেতু তখনও শো দেখানোর টাইমটা আসেনি সামনে, তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো ওর আর আমার না এই সমস্ত দিকে একটু বেশিই ঝোঁক ছিল। তো ও বললো যে চল তাহলে পাশে চার্চ থেকে ঘুরে আসি। তো আমি আর ও দুজনে মিলেই তখন টুক করে চার্চে চলে গিয়েছিলাম আর কি। তো এত ভালো লেগেছিল, সেই থেকে আমি অপেক্ষা করেছিলাম আর স্যান্ডিকে বলেছিলাম যে একদিন তোকেও আমি এই চার্চটাতে নিয়ে যাব। তো আজ সেই দিন যেদিন ওকে আমি এই চার্চে নিয়ে আসতে পেরেছি। তো এখন আমরা চার্চের ভিতর চলে এসেছি। পরিবেশটা শুধু দেখো, এত ভালো লাগছে, সবাই সাইলেন্ট। কলকাতায় অবস্থিত সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে তো তোমরা সবাই গিয়েছো, কিন্তু সেন্ট পলস ক্যাথিড্রালের সম্পর্কে তোমরা কতজন কতটুকু জানো সেটা আমি জানি না। আমি যতটুকু জানি আমি ততটুকুই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। সেন্ট পলস ক্যাথিড্রাল হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত একটি অ্যাংলিকান ক্যাথিড্রাল। গির্জাটি গথিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। এই গির্জা অ্যাংলিকান ডায়োসিস অফ ক্যালকাটার কেন্দ্র। গির্জাটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1839 সালে এবং নির্মাণ কার্য সমাপ্ত হয় 1847 সালে। কথিত আছে এটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল এবং এশিয়ার প্রথম এপিস্কোপ্যাল চার্চ। ব্রিটিশ সাম্রাজ্যের অধিভুক্ত বিদেশি রাষ্ট্রগুলিতে যে সকল ক্যাথিড্রাল গঠিত হয় সেন্ট পলস ক্যাথিড্রাল সেগুলির মধ্যে প্রথম। 19বিংশ শতাব্দীতে কলকাতায় ইউরোপীয় জনগোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে ক্যাথিড্রাল রোডে গির্জার অট্টালিকাটি একটি আকর্ষণীয় দ্বীপে গড়ে তোলা হয়। 1897 সালের ভূমিকম্প এবং তারপর 1934 সালের বিধ্বংসী ভূমিকম্পে কলকাতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর একটি সংশোধিত নকশা অনুসারে গির্জাটি পুনর্নির্মাণ করা হয়। এই গির্জার স্থাপত্যশৈলীটি ইন্দো গথিক স্থাপত্যশৈলীর একটি বিশেষ নকশা করা হয়,
যেটি ভারতের জলবায়ুগত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে অঙ্কিত হয়, তাই এটি ইন্দো গথিক স্থাপত্যশৈলী নামে পরিচিত। ক্যাথিড্রাল চত্বরের পশ্চিম দেহলির পাশে একটি গ্রন্থাগার এবং প্লাস্টিক শিল্পকলা ও স্মারক দ্রব্যের একটি প্রদর্শনশালা রয়েছে। ক্যাথিড্রালের প্রতিষ্ঠাতা বিশপ ড্যানিয়েল উইলসন ছাড়াও গির্জা সংলগ্ন সমাধিস্থলে 1871 সালে নিহত প্রধান অস্থায়ী বিচারপতি জন প্যাক্সটন নরম্যানের সমাধি অবস্থিত। সেন্ট পলস ক্যাথিড্রাল চৌরঙ্গি রোডে বিশপস প্যালেসের ঠিক উল্টো দিকে অবস্থিত। ময়দানের দক্ষিণ প্রান্তে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এই ক্যাথিড্রালের পশ্চিম দিকে, ক্যাথিড্রাল রোডে এবং এমপি বিড়লা তারামণ্ডল ও নন্দন রবীন্দ্র সদন চত্বর এটি দক্ষিণ দিকে অবস্থিত। 1810 সালে বাংলায় 4000 ব্রিটিশ পুরুষ ও 300 ব্রিটিশ মহিলা বাস করতেন, কিন্তু কলকাতায় ইউরোপীয়দের সংখ্যা বৃদ্ধি পেলে সেন্ট জন চার্চের স্থানাভাবের কারণে সেই গির্জাটির পরিবর্তে সেন্ট পলস ক্যাথিড্রাল নির্মিত হয়। 1819 সালে বাংলার তৎকালীন গভর্নর জেনারেল মার্কুইস অফ হেস্টিংসের অনুরোধে স্থপতি উইলিয়াম নেইন ফোর্বস প্রস্তাবিত ক্যাথিড্রালটির নকশা প্রস্তুত করেন। ক্যাথিড্রাল নির্মাণের জন্য 7 একর অর্থাৎ 3 হেক্টর জমি অধিগ্রহণের পর একটি ক্যাথিড্রাল কমিটি গঠিত হয়। সামরিক ইঞ্জিনিয়ার উইলিয়াম নেইন ফোর্বস বিশপ উইলসনের অনুরোধে ক্যাথিড্রালটির নকশা প্রস্তুত করেন। তাহলে এবার তোমাদের বলি, এই যে বিশাল আকারে ক্যাথিড্রাল চার্চ, এই চার্চটি তৈরি হতে কি কি সামগ্রী ব্যবহার করা হয়েছিল, কত টাকা খরচা পড়েছিল, আর এই যে সুন্দর বিশালাকৃতি যে চার্চটা, সেটা কাকেই বা উদ্দেশ্য করে এই চার্চটি বানানো হয়েছিল, তাহলে আমি এবার বলি। সেন্ট পলকে উৎসর্গ করে এই বিশালাকৃতি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চটি নির্মাণ করা হয়েছিল। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের মনোনয়নের সাল হল 1847। এই চার্চের ভূমিক্ষরণের তারিখ হল 1839 সাল। এই চার্চটির নির্মাণ কাজ শেষ হয় 1847 সালে। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের দৈর্ঘ্য হচ্ছে 247 ফুট, প্রস্থ হচ্ছে 81 ফুট, গির্জা শিখরের উচ্চতা হচ্ছে 201 ফুট। এই চার্চটির জন্য যা যা সামগ্রী লেগেছিল সেগুলো হলো বিশেষ এক ধরনের ইট, ইস্পাতের ট্রাস ও চুনাপাথরের সূক্ষ্ম প্লাস্টার দিয়ে এই চার্চটি নির্মাণ করা হয়েছিল। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের মোট নির্মাণ ব্যয় হল 4,35,669 টাকা। বর্তমানে সেন্ট পলস ক্যাথিড্রালে 800 থেকে 1000 লোকের উপাসনা করার স্থান রয়েছে। নির্মাণ কার্য সম্পূর্ণ হওয়ার পর সেন্ট জনস চার্চের পরিবর্তে সেন্ট পলস গির্জাটি ক্যাথিড্রালের মর্যাদা লাভ করে। 1897 সালের বিশাল ভূমিকম্পে ক্যাথিড্রালটি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটিকে আবার সংস্কার করা হয়। 1934 সালের বিধ্বংসী ভূমিকম্পে কলকাতায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এই সময় ক্যাথিড্রালটির সুউচ্চ চূড়াটি ভেঙে পড়ে। তারপর একটি বিকল্প নকশা অনুযায়ী এটিকে পুনর্নির্মাণ করা হয় এবং ক্যান্টারবেরি ক্যাথিড্রালের কেন্দ্রীয় বেল হ্যারি টাওয়ারের অনুসরণে টাওয়ারটি পুনরায় নির্মাণ করা হয়। এই ক্যাথিড্রালে বিশপ হিবারের একটি মূর্তি আছে। তিনি ছিলেন সেকেন্ড বিশপ অফ ক্যালকাটা। ফ্রান্সিস লেগেন্ড চ্যান্ট্রি এই মূর্তির ভাস্কর। ক্যাথিড্রালের পাশে রাস্তার উল্টো দিকে অবস্থিত বিশপস হাউসও স্থাপত্যশৈলীর দিক থেকে বিশেষভাবে উল্লেখযোগ্য। ক্যাথিড্রালটিকে একটি শান্তিপূর্ণ পরিবেশে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। সকল ধর্মের মানুষের এখানে প্রবেশাধিকার রয়েছে। এখানে নিয়মিত উপাসনা কার্য চলে।
বড়দিন এখানে একটি বিশেষ উৎসব। এই সময় প্রচুর মানুষ অনুষ্ঠানে অংশ নিতে আসেন। আশা করছি কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ সম্পর্কে আমি তোমাদেরকে অনেকটাই ধারণা দিতে পারলাম। তোমরা যারা যারা সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে এখনও যাওনি, ভাবছো যে এবারে শীতের ছুটিতে তোমরা সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে গিয়ে ঘুরে আসবে, তাহলে তখন তোমরা আমার এই ভিডিও থেকে যে ইনফরমেশনগুলো পেলে সেগুলো আশা করছি তোমাদের অনেকটাই সাহায্য করবে। মানে এখনো ক্যাথিড্রাল যাওয়ার জন্য এত পরিমাণে লাইন পড়ে আছে, দেখতে পাচ্ছ? এখনো পর্যন্ত এত লাইন। 6টায় বন্ধ, এখন বাজে মোটামুটি 5টা 20। তো এই হচ্ছে অবস্থা। এবার আমরা চলে এসেছি ভিক্টোরিয়া যাওয়ার জন্য। তো দেখো, ভিক্টোরিয়া যাওয়ার জন্য প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে আছে, আমার আর স্যান্ডির মতোই। খুব ভিড়। এখন বন্ধ হতে আর বেশিক্ষণ সময় বাকি নেই, তবুও মানুষের প্রচুর ভিড়। এই যে এই সামনে যে দেখছো, এটা হলো টিকিট কাউন্টার। আর এখানে আমি তোমাদের দেখাচ্ছি ভিক্টোরিয়াতে ঢুকতে কত টাকা লাগে, আর লাইট অ্যান্ড সাউন্ডের যে প্রোগ্রামটা আছে সেটা কখন কোন সময় হয় আর কত টাকা। এই যে দেখো, আমরা 50 টাকা করে টিকিট কেটে নিলাম। এটা ভিক্টোরিয়ার গার্ডেন আর গ্যালারিতে প্রবেশের জন্য। আমার আর স্যান্ডির 50-50 100 টাকা। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। উল্লেখ্য, ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন। আগাগোড়া শ্বেত পাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনশালা, জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। সৌধ সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডলসডেল ও স্যার জন প্রেইন। কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানি সংস্থার ওপর নির্মাণ কার্যের দায়িত্ব অর্পিত হয়েছিল। শ্বেতপাথরের নির্মিত সুবৃহৎ ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণ কার্য শুরু হয় 1906 খ্রিস্টাব্দে। সৌধটির উদ্বোধন হয় 1921 খ্রিস্টাব্দে। এবার আসি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের একদম বাইরে উপরে যে পরীটি আছে তার সম্পর্কে কিছু জানাই তোমাদের। এঞ্জেল ইজ ওয়াচিং ইউ। ইংল্যান্ডের রানী
ভিক্টোরিয়ার স্মৃতিতে নির্মিত হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। গড়ের মাঠের জেলখানা সরিয়ে তৈরি হয় এই স্মৃতিসৌধ। একটু জোরে হাওয়া দিলেই বিভিন্ন দিকে ঘুরে যায় ভিক্টোরিয়ার পরী। জর্জ অরওয়েলের 1939 সালে লেখা 1984 উপন্যাসের সেই বিখ্যাত বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ স্লোগানটির কথা মনে পড়ছে? ওই উপন্যাস লেখারও অন্তত 18 বছর আগে প্রায় সেই রকমই একটি স্লোগান গড়ে উঠেছিল গত শতকের 20-এর দশকের গোড়ায় কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির পর। কিন্তু কেন? কারণ হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল ভবনের মূল গম্বুজের উপরে বসানো হলো সেই বিখ্যাত পরী। বিশাল আকার সৌধের প্রধান হলের ঠিক মাথার উপরে রয়েছে একটা গম্বুজ, আর গম্বুজের বাইরের দিকে একটি পাড়া বা মার্কারি দিয়ে ভরা ব্রোঞ্জের গ্লোব। গ্লোবের উপরে দাঁড়িয়ে আছে প্রায় 6.5 টন ওজনের ব্রোঞ্জের একটি তৈরি নারী মূর্তি। বাঁ হাতে একটি লম্বা শিঙা ফুঁকছে, ডান হাতে একগুচ্ছ ফুল, পিছনে দুটো পাখা। মূর্তির বৈশিষ্ট্য হলো একটু জোরে হাওয়া দিলেই সে ঘুরে যায় বিভিন্ন দিকে, আর তাই নিয়েই আগে তৈরি হয়েছিল নানা গুজব। শোনা যায় কেউ কেউ রটিয়েও দিয়েছিলেন, এঞ্জেল ইজ ওয়াচিং ইউ, অর্থাৎ ওই পরী নাকি ব্রিটিশদের চর 200 ফুট উঁচু থেকে চারিদিক ঘুরে কলকাতাবাসীদের উপর নজর রাখছে। 1901 সালে জানুয়ারি মাসে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার মৃত্যু হয়। লন্ডন থেকে মৃত্যু সংবাদের টেলিগ্রাম তৎকালীন ভারতের রাজধানী কলকাতার লাট ভবনের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ল। পরের দিন থেকেই দেশের অভিজাত সম্প্রদায় রানীর মৃত্যু শোক পালনের প্রতিযোগিতায় নেমে পড়ল। বাঙালিও অংশ নিল সেই শোক পালনের প্রতিযোগিতায়। পাথুরিয়া ঘাটার যতীন্দ্রমোহন ঠাকুরের উদ্যোগে হিন্দু পারলৌকিক বিধি অনুসারে মৃত্যুর তারিখ থেকে 12 দিনের দিন সঙ্গীত সমাজের ব্যবস্থাপনায় অসংখ্য মানুষ মাতৃবিয়োগের সমান শোকচিহ্ন অর্থাৎ সাদা ধুতি ও সাদা উত্তরীয় পরে খালি পায়ে গড়ের মাঠে কীর্তন অনুষ্ঠানে যোগদান করল। পরের দিন 3 ফেব্রুয়ারি তারিখে কর্নওয়ালিস স্ট্রিট অর্থাৎ বর্তমান বিধান সরণির উপর বেডন স্ট্রিটের সংযোগস্থল থেকে মেচুয়া বাজার স্ট্রিট অর্থাৎ বর্তমান কেশবচন্দ্র সেন স্ট্রিট পর্যন্ত দীর্ঘ রাস্তার উপর ফুটপাত ধরে 4টি সারিতে কাঙালি ভোজন বা দরিদ্র নারায়ণ সেবা করানো হলো। সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। তার প্রস্তাব অনুসারে ভিক্টোরিয়ান যুগের নানা শিল্পবস্তু দিয়ে সাজানো এক স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেওয়া হলো। নাম হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ময়দানের দক্ষিণ অংশে ক্যাথিড্রাল অ্যাভিনিউয়ের উপর, যেখানে আগে একটা জেলখানা ছিল, সেই জায়গা পছন্দ হলো কার্জন সাহেবের। সৌধ তৈরির জন্য সেই জেলখানাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো আলিপুরে। সেটাই এখন আলিপুর সেন্ট্রাল জেল নামে পরিচিত, যা আবার এখন বিদেশি মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। 54 একর জমির উপর সেই সৌধ তৈরির কাজ শুরু হলো। 1906-এর 4 জানুয়ারি রানীর নাতি জর্জ প্রিন্স অফ ওয়েলস বা পরবর্তীকালের রাজা 5ম জর্জ কলকাতায় এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের। স্যার উইলিয়াম এমারসনের নকশায় বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে সাদা মার্বেলের এই সৌধ তৈরি হতে সময় লেগে গিয়েছিল প্রায় 15 বছর। খরচ হয়েছিল 1,05,00,000 টাকা, যা সবটাই এসেছিল রাজা মহারাজা ও সাধারণ মানুষের দেওয়া দান থেকে। মাটি থেকে 8 ফুট উঁচু, 396 ফুট লম্বা এবং 228 ফুট চওড়া মূল সৌধের চারিদিকে 4টে টাওয়ার, ভিতরের দুটো তলা মিলিয়ে
অনেকগুলো ঘর সাজানো হলো বিভিন্ন শিল্পবস্তু দিয়ে। এই পরীর উচ্চতা প্রায় 5 মিটার, মানে 3 মানুষ সমান উচ্চতা। ব্রোঞ্জের এই পরীর ওজন প্রায় 6.5 টন। 1921 সালে 28 ডিসেম্বর ভিক্টোরিয়া মেমোরিয়ালের দ্বার উদ্ঘাটন করেন প্রিন্স অফ ওয়েলস এডওয়ার্ড অ্যালবার্ট। তবে বিশেষ একটি ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, পরীর যে ওজন, সেই ওজন নিয়েও কিন্তু বিভিন্ন রকম মতবিরোধ আছে। কিছু কিছু ক্ষেত্রে পরীর ওজন মানুষজন বলেছেন 3.5 টনও পরীর ওজন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং হলের উপরে যে বিখ্যাত পরীটি রয়েছে, সেই সম্বন্ধে আমি তোমাদের যা যা তথ্য দিলাম, আশা করি তোমাদের সেটা কোনো একটা কাজে আসবে, আর তা না হলে ভীষণ ভালো একটা ইনফরমেশান হিসেবে তোমাদের জীবনে রয়ে যাবে। পরবর্তী সময় যখন তোমরা ভিক্টোরিয়াতে ভিজিট করবে, তখন অবশ্যই কিন্তু যে যে জিনিসগুলো আমি বললাম সেগুলো যখন দেখবে, আমার এই দেওয়া ইনফরমেশনগুলো তোমাদের মনে থাকবেই।
ভিক্টোরিয়া দেখে নিলাম, কিন্তু অনেক দেরিতে আসার কারণে আমরা অনেক দেখতে পাইনি। কিছু সেকেন্ড কিছু ফ্লোরে দেখতে যেতে পেয়েছি, পারিনি। কিছু কিছু দেখতেও আমরা পারিনি, কিছুটা আমরা ক্লিয়ার করেছি আর কিছু কিছু দেখিয়েছি, ইন ডিটেলসও দেখিয়েছি। পরে একবার আসবো, আরও অনেক কিছু দেখার আছে, আজকে দেখতে পারলাম না যেহেতু 6টা বেজে গেছে। বার করে দিল, ঠেলে বার করে দিল, শুধু বার হয়নি, ঠেলে বার করে দিল। পরে গেট আউট। হ্যাঁ, পরে অন্য একদিন আসবো, এসে এটাকে পুরো ডিটেলসটাকে আমরা শেয়ার করবো তোমার সাথে, ঠিক আছে? এখন দেখে নাও রাতের পরিবেশটা কিরকম লাগছে। প্রচুর লোকজন আছে, খুব ভিড়। প্রচুর লোকজন আছে, সব বাইরে ঘুরঘুর করছে, দেখতেই পাচ্ছ, সাথে আমরাও আছি। এবার আস্তে আস্তে আমরা এগোই, কোন দিকে যাওয়া যায় দেখা যাক। তো আজকে ভিডিওটা এখানেই থাক, আর বাকি ভিডিও পরে তোমার সাথে কন্টিনিউ করছি। পানিপুরি খেতে আমরা দাঁড়িয়ে পড়েছি, এই যে এত হেঁটেছি, হেঁটে হাঁপিয়ে গেছি, এখন রাস্তায় বসে আছি। যেহেতু এখন আমার ব্লগটা পোস্ট হয়েছে, তো স্যান্ডি রাস্তায় বসে বসেই আমার ব্লগ দেখা স্টার্ট করে দিয়েছে। তোমরা দেখেছো আমার আগের ব্লগটা? দেখলে কমেন্ট করবে। ব্লগ দেখছে রাস্তায় বসে বসে। হাঁপিয়ে গেছি, একটুখানি বসে রেস্ট করি, তারপরে আবার হাঁটবো। দারুণ লাগছে ঘুরে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর এরকম ইনফরমেটিভ যদি কোনো ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবে। তাহলে আমি যখনই নেক্সট কোনো জায়গায় ভিজিট করব বা এরকম ভিডিও দেব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। আজ তাহলে আসি।